ছায়াও সম্মতি জানালো। রহিমা বেগম আর খলিলকে দেখে আরিয়ার চোখ জোড়া ছলছল করে উঠল মুহূর্তেই। দৌড়ে এসে রহিমা বেগমকে জড়িয়ে ধরল আরু। রহিমা বেগম এত বছর পর মেয়ের ছোঁয়া পেয়ে একের পর এক স্নেহের পরশ এগিয়ে দিচ্ছে পুরো চেহারায়, চোখে ও খানিকটা অশ্রু, হয়তো সেটা আনন্দের, হারিয়ে যাওয়া কিছু ফিরে পাওয়ার দরুন। মায়ের কাছে একটু আদর দিয়ে আবার বাবার কাছে গিয়েও স্নেহ নিয়ে আসে আরিয়া, কিন্তু জাফর সাহেবের কাছ থেকে শুনতে হয়েছে অনেক কথা। এই তোর ভালোবাসা ছিল? এত মায়া মমতা ফেলে চলে গিয়েছিলি অজানা কারণে সবাইকে ফেলে? এগুলো যে অভিযোগের লিস্ট আরিয়া বেশ বুঝতে পারছে, তাই চুপচাপ সবটা হজম করে নিয়েছে। আরিয়াকে এমন করে চুপ করে থাকতে দেখে সামিরা আর প্রেমার সেই আগের হাসি মুখ ফুটে ওঠে। আরিয়া বেশ বুঝতেছে এই দুটো মজা নিচ্ছে, তাও আপাতত চুপ থাকলো, পরে তো এ দুটোকে দেখা যাবে, সময় হোক। মনে মনে ভেঙচি কেটে হাজারটা বকা শোনালো সামিরা আর প্রেমাকে। আয়েশ ঘুম থেকে উঠে বেরিয়ে গিয়েছে হসপিটালের উদ্দেশ্যে। তারপর লাস্ট কদিন যাবৎ অফিস যাওয়া হয় না, তাই হসপিটাল কাজ শেষে অফিসে যাওয়া উদ্দেশ্য। কাল থেকে নিয়ে এই বিকেল পর্যন্ত আরিয়ার কাছ থেকে প্রায় অনেক কথাই জানা হয়ে গিয়েছে সবার। অল্প স্বল্প করে অনেকটাই বলেছে, কিন্তু আরিয়ার জন্য যে গুলিটা লেগেছে সেটা শোনার জন্য সবাই অপ্রস্তুত ছিল। আফরাত নামক হৃদয়হীন মানুষেরও যে হৃদয়ের দেখা মিলেছে, তবে একটু হলেও সেটা ভাবতেই কেমন যেন লাগছে। তবে রহিমা বেগম আর খলিল সাহেব একটু আফরানের বিষয়টা ভালোভাবেই ঘাটাঘাটি করেছেন। কিভাবে ভুলে যাবে সেই 3 বছর আগের কথা? ওই মাহিন খানের অত্যাচার এর কথা থেকে আফরানি তো বাঁচিয়েছে তাদেরকে। হ্যাঁ, তানভীর তো সেই অন্ধকার রুমে থেকে ছেলেপুলে নিয়ে গিয়ে তাদেরকে বাঁচিয়ে দিল। সেদিন নয়তো মেরেই ফেলতো। তানভীরের কাছে থেকে তো সবটা আর শুনেছে, সব কিছু আফরানের কথায় করেছে। এটা কি কৃতজ্ঞতা নয়? আজ এই জায়গায় আছেই তো আফরানের কারণে। সে যতই মাফিয়া সাইকো কিলার হোক না কেন, তার হৃদয় যে আরও বলতে অন্য এক বিশালতা কাজ করে, সেটা তো তানভীরের কথা দ্বারাই বোঝা গিয়েছে। ভাইজান, আফরান কেমন আছে এখন? এই তো অনেকটাই সুস্থ, তবে ডাক্তার বলেছে কিছুদিন ওখানেই থাকতে। আল্লাহর কাছে একটাই দোয়া, যেন ছেলেটা জলদি ভালো হয়ে যায়। মায়ের মুখে আফরানের নামে এমন ভালো ভালো কথা শুনে আরিয়া একটু চমকায়। এখন মনে হচ্ছে সামিরার কথাগুলো একদম মিথ্যে নয়, সবটাই সত্য। আরে মা, একটু ক্লিয়ার করে বলবি কি হয়েছিল যে এমন করতে হলো তোর? বাড়ি ছাড়তে হলো, পরিবারের মায়া উঠে গেল। আরিয়া কি বলবে তার জানা নেই, তাই কথা কাটিয়ে বলল। বাবা এইসব বলে লাভ কি? এখন আছি এটাই তো ওকে। এইসব নিয়ে কথা বলতে চাই না। জানি তখন ঠিক ভুল সিদ্ধান্ত নেওয়াটা আমার পজিশনে ছিল না। আমি মনে করি আমার জায়গায় যে কেউ থাকলে হয়তো এমনটাই বেছে নিত। তার জন্য তো জিজ্ঞেস করেছি কি হয়েছিল সেদিন, বলো আমাদের, যেটার ছাপ সহ্য করতে পারোনি। আরিয়া কিছু বলে না, চুপ করে জায়গা থেকে উঠে দাঁড়িয়ে বলে। চাচা যান, আমি একটু আসছি। সবাই বুঝলো আরিয়া এই নিয়ে কথা বলতে চাচ্ছে না, তাই আর জোর করলো না কেউ। সামিরার মা বাবার সবাই এসেছে। আরিয়ার থেকে পেছনে ফেলে আসা 3 বছরের সব কাহিনী শুনেছেন সবাই অল্প অল্প করে। তবে আরিয়া চলে যাওয়ার কারণটা বরাবরের মতোই এড়িয়ে উত্তর দিয়েছে। তবে সবার ধারণা আফরানের অতিরিক্ত বাজে ব্যবহারের কারণেই আরিয়া চলে গিয়েছিল। নাবিল জেল থেকে কিভাবে বের হয়েছিল সেটাও কারো জানা নেই, তবে তার বন্ধু মহলের কেউই ছাড়িয়েছে এটা তো বোঝাই যায়, কারণ আজমল সাহেব তো তাকে ত্যায্য পুত্র বলে আখ্যায়িত দিয়েছে। অবশ্য এমন পুত্র কেই বা চাইবে? নাবিলের কোনো রকম খবর রাখা নিষিদ্ধ শিকদার বাড়ির সকলের জন্য। অবশ্য রাবেয়া বেগম নাবিলের ব্যাপারে আরিয়ার কাছে অনেক কিছুই জিজ্ঞেস করে নিয়েছে এই পর্যন্ত। শত হোক, মায়ের মন তো মানা যায় কি এত সহজে? পুত্র থেকেও নেই শুধুমাত্র তার মনুষ্যত্বের কারণে। কিন্তু যখন থেকে জেনেছে আফরানের লোকেরা নাবিলকে আটকিয়েছে, রাবেয়া বেগম সেই থেকে আজমল সাহেবকে নাবিলের কথা শুনিয়ে যাচ্ছেন। আফরান তাকে ছাড়বে না। কিছু করো তুমি, যত কিছুই করুক। আমাদের ছেলে নাবিল চোখের সামনে মরে যেতে তো দেখতে পারি না। কেঁদে কুটিয়ে বুক ভাসাচ্ছেন গত রাত থেকে, কিন্তু আজমল সাহেব তার কথার কোনো তোয়াক্কা করলেন না, উল্টো বললেন। এমন ছেলে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। এক তো মানুষ খুন করে জেলে গিয়েছে, তারপর আবার বের হওয়ার আরিয়া মামুনের পিছে লেগেছে।
তোমার কি মনে হয় এতে তোমার ছেলের হাত নেই? আমি বেশ বুঝতে পারছি সব তোমার ওই ছেলের প্ল্যান করে মিলিয়ে নিও। নয়তো আরিয়া মামনি চলে যাওয়ার পর তোমার ওই বজ্জাত ছেলের কাছে জায়গা পেল, আর জায়গা ছিল না তার। আজমলের কথার যুক্তির উপর রাবিয়া বেগম কিছুই বলতে পারলেন না। অবশ্য কিন্তু তার ভেতরে সবটা জুড়ে হাহাকার করে যাচ্ছে ছেলে হারানোর ভয়ে। আরফান একবার সুস্থ হয়ে গেলে কি হবে রাবিয়া বেগম বুঝতে পারছে বেশ। আজ আকাশটা একদম চকচকে পরিষ্কার, নেই কোনো বৃষ্টির ছিটে ফোটাও, ঝড়ো হাওয়ার কোনো পূর্বাভাসও দেখা যাচ্ছে না। রোদের তাপটাও একটু প্রখর। আরিয়া ঘুমিয়ে আছে, ফেসটা তেলতেলে হয়ে একটু ঘামছে। বিরক্ত নিয়ে শরীর থেকে কম্বলটা এক হাতে ফেলে দিয়ে চোখের উপর নিজের হাত রেখে আবার ঘুমিয়ে যায়। কিন্তু নিচ থেকে হঠাৎ করেই এত চেঁচামেচির আওয়াজ শুনতে পেয়ে আরিয়া বিরক্ত নিয়ে চোখ বন্ধ অবস্থায় উঠে বসে। চোখ কষিয়ে আবারও ঝিমোচ্ছে আরিয়া। তখনই দরজায় কড়াঘাতের আওয়াজ পেয়ে আরিয়া খাট থেকে নামে দরজা খোলার জন্য, কিন্তু তার আগেই চোখে পড়ে হাতের ব্যান্ডেজের দিকে। এটা তো নিউ মনে হচ্ছে, আবার কখন এটা বেঁধে দিলে শামু? কিন্তু আমি তো। নিজের কথা শেষ করতে পারল না দরজার আওয়াজের কারণে, তাই আর না ভেবে গিয়ে দরজাটা খুলে দিল আরিয়া। এতক্ষণ ধরে ঘুমাচ্ছিস, কখন থেকে আওয়াজ করছিস শুনছিস না ভাই? আরিয়া সামিরাকে পেছনে ফেলে ড্রেসিং টেবিলের সামনে এসে বলল। কি হয়েছে, এইভাবে ডাকছিস কেন? ফ্রেশ হয়ে আসছি। বলে ওয়াশরুমের দিকে পা বাড়াতে যায়, কিন্তু পরক্ষণেই আবার পা জোড়া আটকে যায় সামিরার কথাটা শুনে। ফিরেছে হসপিটাল থেকে। আরিয়া সামিরার দিকে ফিরে বলল। মজা করছিস? ওনার অবস্থা ঠিক হয়নি এখনো, ডক্টর বলে দিয়েছে আরো 7-10 দিন লাগবে, ওখানেই থাকতে হবে। মজা করছি না আরু, ভাইয়া ফিরেছে, শরীরের অবস্থা ঠিক নেই সেটা সবাই জানি, বাট ভাইয়ার রাতেই বাড়ি এসেছে কাউকে না বলে। আরিয়া আর কিছু না বলে দ্রুত পায়ে বের হয় রুম থেকে। আফরান এর রুমের দিকেই যাচ্ছিল। আরিয়া কিন্তু চোখ যায় ড্রয়িং রুমের সোফায়। জাফর সাহেব, রহিমা, খলিল সবাই আফরানকে ঘিরে দাঁড়িয়ে কথা শুনিয়ে যাচ্ছে। আফরান বিরক্ত নিয়ে কপাল কুঁচকে আসছে। আফরান, তোমাকে আসতে কে বলেছে? একবারও আমাদেরকে বলার প্রয়োজন মনে করনি কেন তুমি? ভাই সাহেব, আচ্ছা অনেক হয়েছে, এসে গেছে, যেহেতু বাড়িতে ডক্টর রাখার ব্যবস্থা করুন না। ও কি জানে না ওর অবস্থা? এখনো ছোট নাকি যে বুঝিয়ে বুঝিয়ে বলতে হবে সব কিছু? আফরান এবার ডোন্ট কেয়ার ভাব নিয়ে সোফা থেকে আস্তে করে দাঁড়িয়ে বলল। হয়েছে, আমার পিছনে কি কথা বলে আমার পছন্দ নয়। কথা বাড়ালে এর ফল ভালো হবে না। কখনো তো কাউকে কিছু বলে করিনি, তবে আজকাল নিজেদের অধিকার আমার উপর ক্রিয়েট করছো। বলে সবাইকে পাশ কেটে শার্টের উপরে বোতামটা লাগাতে লাগাতে বের হতে যায়, কিন্তু আবারও পা স্থির করে শার্ট থেকে হাতটা নামিয়ে সামনে ঘুরে বলল। নেক্সট টাইম যেন আমার ব্যাপারে আজকের মতো সিন ক্রিয়েট করতে না দেখি। আরিয়া উপর থেকে এক দৃষ্টিতে দেখছে লোকটাকে। সে আগের মতোই আছে। ম্যাচিউরিটি কি ওই লোকটার মধ্যে কখনো আসবে না? শরীরের কি অবস্থা, এটা কি উনি জানে না? এতটা কেয়ারলেস কি করে হয় মানুষ? আচ্ছা, উনি কি আমার কথা একবারও জিজ্ঞেস করেনি কাউকে? একবারও দেখতে ইচ্ছে হয়নি? আরিয়া নিচে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু একটা কথা মাথায় আসতেই সাহস হারায় আরিয়া। গিয়ে কি বলবো, কিভাবে কথা বলবো ওনার সাথে? আরিয়া এসব ভাবার মাঝেই আফরান গেট বেরোয়। আরিয়ার মনটা যতটা উদ্বিগ্ন হয়েছিল একটু কথা বলার জন্য, এখন ততটাই খারাপ হয়ে গেল। তবে নিজেকে বুঝিয়ে নিয়েছে হয়তো ইমার্জেন্সি কাজ পড়েছে তার জন্য। আফরান কিছু ফাইল দেখা শেষ করলো মাত্র। তানভীর সামনেই দাঁড়িয়ে আছে। আফরান গালের ডান পাশে জিহ্বা ঢুকিয়ে বাঁকা হেসিয়ে বলল। ওই দুটোর যত্ন নিয়েছিস? সব ঠিক আছে স্যার। গুড। বলে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পরনের কোটটা খুলে তানভীরের হাতে দিয়ে রুম থেকে বের হলো। তানভীরও আফরানের সাথে গিয়ে ড্রাইভিং সিটে বসে বলল। বাড়ি যাবেন? বাংলাতে। তানভীর একটা ঢোক গিলে বলল। স্যার আপনি আগে সুস্থ হয়ে নিন, তারপর না হয়। তানভীর কথাটা বলে শেষ করার আগেই আফরান গাড়ি থেকে নেমে তানভীরের দরজাটা খুলে দিয়ে বলল। গেট আউট। তানভীর আফরানের দিকে তাকিয়ে মুখে হাসি টানার চেষ্টা করে বলল। সরি স্যার, আমি যাচ্ছি, বসুন না আপনি। বলে গাড়ি স্টার্ট দিল আফরান। এবার তানভীরের দিকে একই দৃষ্টিতে তাকিয়ে রইল। তবে হিংস্রতায় ঘেরা এই চোখ। তানভীর না চাইতেও নামতে হলো। আফরান সাথে সাথে উঠে বসে গাড়ি নিয়ে চলে গেল। কোনো দিনও পরিবর্তন হবার নয় এই ক্যারেক্টার।
বলে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে অন্য গাড়ি নিয়ে আফরানকে অনুসরণ করলো। এ অবস্থায় একা ছাড়া মোটেও ঠিক হবে না, তাই আফরান কাচের টেবিলটার উপর বসে দুহাত দু সাইডে রেখে এক পা অন্য পায়ের উরুর উপর রেখে চোখ বন্ধ করে বসে আছে। সামনেই শবনম আর নাবিলকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে, মুখে টেপ পেঁচানো, তাই কোনো আওয়াজ নেই। আফরানের ঠিক ডান পাশে একটা বিশাল লোহার মটকায় তেল গরম করা হয়েছে। শবনম একটু পরপর আফরান আর ওই পাত্রের দিকে তাকিয়ে ঘামছে, শরীরের জামা ভিজে ছুপছুপ হয়ে আছে, চোখে মুখে ভয়ের ছাপ, শরীর কাঁপছে ভীষণ। নাবিলেরও সেম অবস্থা, তবে দেখে বোঝা যাচ্ছে হয়তো আগে থেকেই জানতো এমনটাই হবে। তানভীর পেছনে দাঁড়িয়ে একদম চুপসে আছে, নিজের দুহাত আঁকড়ে ধরে। তবে এসব তার রোজগার দেখে অভ্যস্ত, তাই ভয় নেই ভেতরে। কিন্তু উল্টোপাল্টা কিছু হলে যে তাকেও এখানে চুবিয়ে ছাড়বে এটাও নিশ্চিত, কারণ আফরান সাধারণত মানুষ মারে এক এক রকম স্টাইলে, তবে বেশিরভাগ সময়ই সময় নষ্ট করে না এসবে, ডিরেক্ট ছুরি চালায়। কিন্তু রাগ যখন গতিসীমার বাইরে যায় আর অপর পক্ষের মানুষটার অপরাধটা আফরানকে আঘাত করে, ঠিক তখনই এসব পুড়িয়ে আগুনে অথবা ফুটন্ত পানিতে কিংবা গরম তেলে ভাজে, নয়তো এই রাগ ঠান্ডা হওয়ার নয়। এই কারণে মনে হয় জ্ঞান ফিরতেই হসপিটাল থেকে চলে এসেছে, নয়তো কখন নিজেকেই হসপিটালে বসে আঘাত করে বসতো। আফরান তানভীরের দিকে মাথা বাঁকা করে তাকায়। তানভীর সাথে সাথে পাশ থেকে 7 ইঞ্চির ছুরিটা আফরানের দিকে এগিয়ে ধরে, তারপর পাশ থেকে একটা ছেলেকে আফরানের সামনে পাঠায়। আফরান ছুরিটা হাতে নিয়ে প্রথমে একবার ঘুরে ঘুরে দেখে, সেকেন্ড কয়েক পর নিজের হাতেই প্রথমে আঁক টানে, সাথে সাথে রক্ত গড়িয়ে ফ্লোরে পড়ে। তানভীর জানে আফরান এটা কেন করেছে। যখন কাউকে কঠিনভাবে শাস্তি দেওয়ার প্ল্যান করে, ঠিক তখনই প্রত্যেকটা অস্ত্র চেক করে দেখে যে এটা এর আগে কখনো ব্যবহার হয়েছে কিনা। কিন্তু আজ নিজের হাতে চেক করবে এটা জানতো না, সব সময় তো অন্য কারো শরীরে আঘাত করে। তানভীর আফরানের সামনের ছেলেটাকে চোখের ইশারায় সরে যেতে বলে, ছেলেটাও দ্রুত পায়ে সরে যায়। আফরান এবার দৃষ্টি ফেলে প্রথমেই শবনমের দিকে, ডেভিল হাসে আওয়াজহীন। তানভীর শবনমের পেছনে থাকা লোক দুটোকে ইশারা করতেই শবনমের চেয়ার টেনে একদম আফরানের সামনে আনে। শবনম বারবার মাথায় নাড়িয়ে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু সেই সুযোগ কি আদৌ হবে শবনমের? পাশের ফুটন্ত তেলের কড়াইটাও যেন তীব্র থেকে তীব্র ধোয়া তুলে জানান দিচ্ছে, এই বুঝি সব ছাড়খাড় হয়ে যাবে। একটা লোক শবনমের বাম হাতটা খুলে দিয়ে মুখের টেপটাও খুলে দেয়, তারপর হাতটা শক্ত করে ধরে রাখে আফরানের দিকে। শবনম হাঁপাতে হাঁপাতে কাশতে কাশতে বলে, দেখ আফরান, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমি কিন্তু তোর বউকে কিছুই করিনি, সত্যি বলছি। আফরান শবনমের দিকে একবারও তাকালো না, শুধু কথাগুলো শুনে গেল। লোকটা এখনো আফরানের সামনে শবনমের হাত ধরে আছে পোক্তভাবে। আফরান একদম সাইলেন্টভাবে ছুরিটা শবনমের ঠিক শিরা বরাবর বসায়। শবনম চিৎকার করে ওঠে, পুরো বাংলাতে যেন চিৎকারের ধ্বনি কয়েকবার উচ্চারিত হলো। শবনমের হাত থেকে রক্ত নিচে পড়ার আগেই লোকটা শবনমের হাতটা ফুটন্ত গরম তেলে ধরে। সেকেন্ড কয়েকের মধ্যেই পুরো 10 হাতের চওড়া লম্বা মটকার তেলটা রক্তে পরিণত হয়। শবনম চিৎকার করে যাচ্ছে, হাতটা গলে যাচ্ছে, রক্ত এবার উপত্যকার পানির ন্যায় বের হতে লাগলো। তেলটা দেখলেই সেটা বোঝা যাচ্ছে মূলত এটা কি তেল নাকি রক্ত রান্না করে প্রগাঢ় করা হয়েছে বোঝার উপায় নেই। আফরান যেন এতেও শান্তি পাচ্ছে না, তাই তেলের উপর দিয়ে পাশ থেকে 13 ইঞ্চির ছুরিটা নিয়ে শবনমের হাতের একের পর এক আঁকতে থাকলো। শবনমের জ্ঞান তার মধ্যেই হারায়। আসলে জ্ঞান হারিয়েছে নাকি মারা গেছে বোঝার জন্য আরেকজন লোক শবনমের অপর হাতে চেক করে জানায় জ্ঞান হারিয়েছে। এবার তানভীরের দিকে তাকিয়ে বলল, আমার বউয়ের হাত থেকে রক্ত কতটা ঝরেছে? পানির পরিমাণটা কত হবে রে তানভীর? তানভীর কাপা গলায় উত্তর দেয়, বৃষ্টির পানিতে পরিমাপ করা যায় না স্যার। আফরানের চোখ জোড়ার সাথে সাথেই আগুনের উপরের যেই লাভাটা লালচে কালার থাকে ঠিক সেই কালারই হয়েছে। তানভীর বুঝতে পারছে আফরানের এই অগ্নিসংযোগ থামার নয়। তানভীরকে কিছু করার আগেই গড়গড়িয়ে বলতে লাগলো, স্যার আপনি চাইলে একদিনে না মেরে প্রতিদিন এমন বিশাল কড়াইতে তেলের মধ্যে শাস্তি দিতে পারেন। যতদিন মরে না যায় ততদিন রক্ত ঝরাবেন। আফরানের মনে হয় প্রস্তাবটা পছন্দ হয়েছে, তাই মুখে হাসি ফুটিয়ে বলল, গুড জব, আই লাইক ইউর দিস প্রপোজাল। তারপর সামনের লোকটাকে বলল, এখন তাহলে হাতটা কেটে দে,
কাল না হয় ওই হাতটা দেওয়া যাবে। লোকটা সম্মতি জানিয়ে তেল থেকে হাতটা উঠিয়ে পাশ থেকে কঞ্চি দাটা এনে এক কোপে ঠিক কড়ি পর্যন্ত বিখণ্ড করে। শবনম এতক্ষণ অজ্ঞানে থাকলেও এই শেষের আঘাতের তোপে আবারও চিৎকার করতে থাকে। তাই গেছিস কেন? ওই রক্তগুলো যেন তেলের সাথেই মিশে, এক ফোঁটাও আর নিচে দেখতে চায় না। লোকটা সাথে সাথে শবনমের অর্ধ হাত কড়াইয়ের উপরে ধরে। রক্তগুলো শহ শহ আওয়াজে কড়াইতে পড়তে থাকে। শবনম আবারও জ্ঞান হারায়। তার কিছুক্ষণ পর একটা লোক এসে শবনমের হাতটায় ব্যান্ডেজ করে দেয় আফরানের আদেশে। এতক্ষণ নাবিল সবটাই দেখছিল। মাথার উপর দিয়ে সবটা গেছে। ভয়ে চোখ বেয়ে পানি বের হয়। লাল হয়ে আছে চোখ দুটো নাবিলের। থরথর করে কাঁপছে শরীর। আফরান স্মিত হেসে এবার এক লাফে টেবিল থেকে নেমে নাবিলের সামনে গিয়ে দাঁড়ায়। পাশ থেকে একজন চেয়ার টেনে দেয়। আফরান সেটাতে বসে নরম গলায় বলল, নিশ্চয়ই এর আগে কখনো এমন দেখিস নে। আগে বলেছে শুধু শুধু লাগিস না আমার পেছনে। আমাকে এখনো চিনতে পারিস নি। এখন বল, দোষটা কার? নাবিলের পুরো শরীর দিয়ে ঘাম ঝরেই যাচ্ছে একাধারে। চিন্তা করিস না, তোকে একেবারে মারবো না ইয়ার। হিসেব মিলে তারপর মারবো। দেখ, বুঝিয়ে দিচ্ছে। 3 বছর আমার থেকে কেড়ে নিয়েছিস। ও সরি, 3 বছর থেকে 17 দিন কম। আই মিন 1078 ডে। তোকে তিলে তিলে মারবো। যদি আমার বউয়ের একটু ভুল আছে, এতে ওটাকে তো পরে দেখে নেব। বাট 3টা বছর আমার বউয়ের কাছাকাছি থাকার ফলটা কিন্তু ঠিক 3 বছর করেই মেটাবো। কি বললাম বলছিস? একটু থেমে আবার বলল, আচ্ছা দাঁড়া, ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। ঠিক 3 বছর তোকে বাঁচিয়ে রাখবো। নিজের মন মতো করে তোর শরীরটাকে একে একে কাট কাট করে সাজাবো, তারপর মারবো। এখন নিশ্চয়ই বুঝেছিস। নাবিলের শরীর থেকে টি শার্টটা খুলে দিল তানভীর। আফরান আরেকটা নতুন ছোট সাইজের ছুরি নিয়ে প্রথমে নাবিলের সম্মুখে বুকের ওপর হালকা করে কয়েকটা জায়গায় আগ বসায়। নাবিল চিৎকার অবধি করতে পারছে না মুখ বাঁধার কারণে। চোখ বন্ধ করে চোখের পানি ঘাম একসাথে করছে। আফরান একটু শব্দ করে হেসে বলল, জানিস এটা কিসের জন্য? সেদিন রাতে আমার কলেজে স্পর্শ করেছিস, সেই কারণে। তবে এটুকুতেই হবে না আমার। যত বড় সাহস নিয়ে অন্ধকারে আমার বই সুযোগ নিয়েছিলি, ঠিক তোর সাহসটা যতদিন না কমবে এভাবে চলবে সব। তারপর নাবিলের ডান হাতের দিকে তাকিয়ে প্রথমে মাঝের 3 আঙ্গুল ধরে তাচ্ছিল্যের স্বরে বলল, এগুলো দিয়ে আমার বউয়ের পা স্পর্শ করেছিল সেদিন, তাই না? আমি কিভাবে এসব জানলাম? অনেক প্রশ্ন তোর মনে। ওকে, উত্তর দিচ্ছে, ওয়েট। আফরান নাবিলের হাত থেকে নিজের হাত সরিয়ে একটু পিছিয়ে গিয়ে বসে পায়ের ওপর পা তুলে বলল, তোর কি মনে হয় আমি আমার বউকে এমনি এমনি তোর কাছে রেখে চলে গিয়েছে? হ্যাঁ, সেদিন রাতে আমার একটু রাগ হয়েছিল। বউয়ের উপর মনে হয়েছিল মিথ্যা বলছে। পরে যখন ঠান্ডা মাথায় ভাবলাম, বুঝলাম আমার আগে কেউ এসেছিল যাকে আমার বউ আমি মনে করে জড়িয়েছিল। তাই লোকটার ব্যাপারে খোঁজ নিলাম। কয়েক ঘন্টার মধ্যেই সব পরিষ্কারভাবে বুঝে গেছিলাম। তারপর যখন আবার আমাকে চ্যালেঞ্জ দিয়েছিলে, তখন তো ফুল কনফার্ম ছিলাম। কিন্তু বউয়ের উপর রাগ হলো প্রচণ্ড আমার। রাগ করে তোর কাছে কেন যেতে হলো? ভেবেছিলাম কদিন থাকলেই বউ আমার শূন্যতা বুঝবে। কিন্তু বলছে আমার মতো কন্ট্রোললেস রাগই, সেটা আমার জানা ছিল না। কি আর করার, আমিও দেখতে থাকলাম চুপচাপ সব। কিন্তু বউয়ের আশেপাশের প্রতিটা কাজের লোক, ড্রাইভার হতে শুরু করে রান্নার লোক, সবগুলো আমার পাঠানো লোক। প্রতিটা সেকেন্ডের খবর আমার কাছে ছিল। কথাগুলো বলা শেষ করে আফরান পা থেকে পা নামিয়ে চেয়ার টেনে নাবিলের কাছে এসে যেই হাতে স্পর্শ করেছিল আরিয়াকে, সেই আঙুলগুলোর বাম হাতে ধরে ডান হাতের ছুরিটা দিয়ে এক আঘাতেই আলাদা করে দিল। নাবিলের সহ্য সীমার বাইরে সব হচ্ছে, কিন্তু ছেলে মানুষ বলেই মনে হয় এখনো সজ্ঞানে আছে। রক্ত পড়া শুরু করেছে আঙুল থেকে। আফরানের মনে হয় এখানেই শান্তি মিলল না, তাই বুকের উপরও আরও কয়েকবার ছুরিটা দিয়ে আঘাত হানল। বুক চিরে স্রোতের মতো রক্তক্ষরণ হতে লাগলো। শেষ পর্যায়ে এসে নাবিলও জ্ঞান হারায়। আফরান ইশারা করে পাশ থেকে একজনকে, সাথে সাথে একজন এসে নাবিলের খাতির করা শুরু করলো। আফরান বাঁকা হেসে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ছুরিটা পেছনে ছুঁড়ে ফেলে দ্রুত পায়ে বাংলো থেকে বের হয়। তানবীরও আফরানের পিছু আসে। দুটো যেন না মরে যায়, এর উল্টো হলে তোকে এদের জায়গায় বসাবো। তানবীর নিজের কপালের ঘাম মুছতে লাগলো। আফরান আবারও ডেবিল হেসে গাড়িতে গিয়ে বসলো। সন্ধ্যা থেকে বাড়ির রান্না বান্না আর সামিরা আর রহিমা বেগম মিলেই করেছে। বাহিরের খাবারে রহিমা খলিল অভ্যস্ত নয়। জাফর সাহেব কয়েকবার বলেছিল বাহির থেকে নিয়ে আসবে, কিন্তু রহিমা বেগম তার কথায় অটল।
হঠাৎ করে যে বাড়িটা আবার আগের মতো ভরে উঠবে এটা যদি জাফর সাহেব আগে থেকে জানতো তবে তো আগে থেকেই কাজের মহিলা নিয়ে নিত। রাত প্রায় 9:30টার কাছাকাছি সময়ে সামিরা আর রহিমা খাবার গুছিয়ে টেবিলে পরিবেশন করছে। এক এক করে সবাই এসেছে, কিন্তু আরিয়াই মনে হয় সবার শেষে উপস্থিত হয়েছে। অসাময়িক ঘুমটা কি এখনো পরিবর্তন করিসনি? সন্ধ্যাবেলা কি ঘুমানোর সময় হলো কেন? আরিয়ার দুর্বল কণ্ঠ। ও মা, এমন করছো কেন? বসে বসে কি করবো, তাই তো ঘুমিয়েছি। সামিরা যে আমার সাথে হাতে হাতে কাজ করলো, তুই থাকলে কি ক্ষতি হয়ে যেত সেখানে? আরিয়া বিরক্ততা নিয়ে ভ্রু কুঁচকে খাবারে হাত রাখলো। সামিরা রহিমা বেগমের উদ্দেশ্যে বলল, কাকিমা আপনিও বসুন, পড়ুন, আমি আছি তো দেখছি। ও মা, কি বলছো? তুমি বসো চট জলদি। সামিরা রহিমা বেগমের হাত ধরে টেনে খলিল সাহেবের পাশের চেয়ারটায় বসিয়ে বলল, আর কোনো কথা নয়, আপনি বসুন, আমি আছি। রহিমা বেগম কিছু বলতে গিয়েও চুপ রইলেন। একটু পর আবার বললেন, আজ কখন আসবে? সামিরার জানা নেই উত্তর। কি বলবে এই মুহূর্তে সে? উনি তো আর জানেন না তাদের ব্যাপারটা নিয়ে। আরিয়ার অনুপস্থিতিতে বাড়িতে যে কয়েকবার এসেছে ততবারই সামিরাকে না দেখে জিজ্ঞেস করেছে জাফরকে। উনিও কথাটা কাটিয়ে উত্তর দিয়েছে, ভার্সিটি তো ওদের বাড়ি থেকে কাছে, তাই আপাতত ওখানেই থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। সামিরাকে কাচুমাচু করতে দেখে জাফর বললেন, আসলে রহিমা হয়েছে কি, অফিসে ভীষণ কাজ পড়ে গেছে এই কদিনে, তাই একটু লেট। কথাটা বলার সাথে সাথে দরজার সামনে থেকে কেউ বলে উঠল, কাজ শেষ বাবা। সবাই সেদিকেই দৃষ্টি ফেলে। আয়ুষ টি শার্ট আর উপরের শার্টটা খুলে নিয়ে হাতে ধরে আসে। পাশে সাদিক সহ আছে। সামিরা সাদিককে দেখতে পেয়ে বলল, এমা ভাইয়া কখন আসলেন? আয়ুষ সাদিককে নিয়ে এগিয়ে এসে বলল, এসেছিল কাছেই, কিন্তু এই বজ্জারটা আমাকে বলেনি। তার উপরওয়ালায় রাস্তায় দেখা করিয়ে দিয়েছে, তাই তো ধরে নিয়ে আসলাম। আয়েশের কথায় জাফর হেসে বলল, একদম ঠিক করেছো, দুজন ফ্রেশ হয়ে খাবার খেতে আসো। সাদিক চারিদিকে একবার চোখ বোলালো। এত মানুষ দেখেই বুঝলো আরিয়া এসেছে, তাই হয়তো। হেসে বলল, আঙ্কেল কেমন আছেন? জাফর নিজেকে স্ট্রং করে বুক ফুলিয়ে বলল, একদম বেটার। জাফরের এহেন কীর্তিতে সবার মুখেই হালকা হাসি দেখা গেল। বাবা তুমিও না? আপনারা ফ্রেশ হয়ে আসুন, আজ আমরা সবাই একসাথে হয়েছি আর আমরা তো ভীষণ ভালো লাগছে। প্রেমা, কেউ জানিয়ে দিস ওর হাজবেন্ড এসেছে। আমার মাথায় না আসে না, আমার আশেপাশে প্রত্যেকটা ছেলে মানুষ বউদের প্রতি এতটা কেয়ারলেস কি করে হতে পারে আজব। আরিয়ার কথাটা বোধহয় আয়ুষ আর সাদিকের গায়ে লাগলো, কিন্তু আপাতত তারা চুপ আছে। সাদিক একটু হাসি টেনে আরিয়াকে কিছু জিজ্ঞেস করতে গিয়েই আটকে যায়। সেই রাতের কথা মনে করে। পার্টিতে তো আরিয়ার ভালোর জন্যই সেদিন সেখান থেকে টেনে নিয়ে গিয়েছিল, নয়তো ভালোভাবে তো সজ্ঞানে ছিল না আরিয়া। সামান্য হাত ধরাতে যে আফরান ব্রোর ওকে এভাবে ডেকে পাঠিয়ে হাতটা মুচকে দেবে কে জানতো। টানা 1 মাস ব্যথায় কাতর ছিলাম, অথচ কাউকে কিছু বলতে পারিনি। কথাটা ভাবতেই শরীর কেঁপে ওঠে সাদিকের। কথা না বলার চেয়ে চুপ থাকাই ভালো। দেখা গেল সেটা আফরান ব্রোর কান অবধি গিয়েছে, তারপর আমাকে আবার ও গড, এসব ভেবে কাজ নেই। ঠিক আছে, সেটা দেখতেই পাচ্ছি, এটাই অনেক। বলে ভ্রু দুটো উপরে উঠিয়ে মুখে দীর্ঘশ্বাস ছাড়ে। তোর আবার কি হলো? কিছু না, উপরে চলো। বলে দুকদম ফেলতেই জাফর সাহেব বলে উঠল, বারবার নিষেধ করেছি তোমাকে আজ বের না হতে, তবুও গেলে এত রাতে। সাদেক আয়ুষ পেছন ফিরে আফরানকে দেখে। আয়ুষ আফরানের কাছে দৌড়ে গিয়ে এক হাতে আফরানের পিঠ থেকে পেট অবধি জড়িয়ে ধরে আফরানের এক হাত নিজের কাঁধে তুলে বলল, পাগল হয়েছিস? এমন অবস্থায় কেউ বের হয়? বাবা আমাকে কেন বলনি ও বের হয়েছে? আফরান বিরক্ততা নিয়ে নাক কুঁচকে বলল, আচ্ছা, ছেলে আরেকজন ছেলেকে দুর্বল হতে তো লজ্জা করলো না আয়ুষ? হাতছাড়া বলছে। একদম কথা বলবি না, সবসময় নিজের পার্সোনালিটি থাকতে কেন হবে? সবাই তো মানুষ নাকি? সবারই দুর্বলতা ব্যথা বলে কিছু আছে, সেটা তুই যতই ঢেকে রাখিস না কেন লাভ নেই। আফরান এবার আয়ুষের কাঁধ থেকে নিজের হাত নামিয়ে বলল, আফরান চৌধুরীর ডিকশনারিতে ইম্পসিবল বলতে কোনো ওয়ার্ড নাই, ছাড়তে বলেছে, নয়তো মেরে দেবো একদম আয়ুষ। আয়ুষ আরো শক্ত করে ধরে বলল,
যা ইচ্ছে করিস, এখন আপাতত চুপচাপ রুমে চল। আফরান বিরক্ত হয়ে বলল, বাবা, এটাকে কিছু বলো, নয়তো কিছু করে দেবো, মাথায় গরম করো না কেউ। বাবাকে কেন বলেছিস? ছোটবেলার অভ্যাস এখনো যায়নি দেখছি। আর তোর যদি এতটাই নিজেকে স্ট্রং মনে হয়, তাহলে আজ কেন নিজেকে আমার থেকে ছাড়িয়ে নিতে পারছিস না? আফরান ভ্রু কুঁচকায় কিন্তু কিছু বলে না। কি হলো এখন বল, চুপ কেন? চুপ করবি, নয়তো মুখ কিভাবে বন্ধ করতে হয় আমার জানা আছে। আয়েশ এবার বিরক্ত নিয়েই আফরানকে ধরে হাঁটতে লাগলো। আফরান চেয়েও পারল না নিজেকে স্ট্রংলি প্রেজেন্ট করার। আয়াস, আফরানকে টেবিলে বসাও, সবার সাথেই না হয় আজকের খাবারটা। একদম আমার পার্সোনাল বিষয় নিয়ে কেউ কথা বলবে না। রহিমা বেগম টাসকে খায় এক প্রকার। 3 বছর আগে নিজেই তো বাঁচিয়েছিল তাদেরকে ওই মাহিনের হাত থেকে, তার জন্য কতটা কৃতজ্ঞতা আদায় করেছিল। খেয়েছিলি কিছু বাইরে? আজব তো, আমাকে দেখে কেউ ভয় পাচ্ছে না, মুখের উপর এক একজন কথা বলে যাচ্ছে। ভয়ঙ্কর কিছু ঘটনার আগে সবাই চুপ থাকতে বলে দিলাম। আফরানের শেষের কথাটায় সবাই একটু ভীত হয়। আসলে এই ছেলে যে পৃথিবী উল্টে গেল চেঞ্জ হওয়ার নয়, বুঝতে বাকি নেই কারো। আফরান এবার একটু শক্তি খরচ করে আয়েশের হাত থেকে নিজেকে ছাড়ায়। ওদিকে আরিয়া শুধু এক মনে তাকিয়ে আছে এই লোকটার দিকে। কতটা আঘাতপ্রাপ্ত হয়েছে, তবুও দুর্বলতা স্বীকার করছেই না। কিন্তু যতটা কষ্ট হচ্ছে তার চেয়েও বেশি ভেতরে ভয় ঢুকে আছে আরিয়ার, বারবার ঢুক গিলছে। নিশ্চয়ই সব কিছুর জন্য শাস্তি বরাদ্দ আছে আমার জন্য। আচ্ছা, সেটা কি মৃত্যু? না, উনি আমায় মারতে পারবে না তো। তবে তবে কি ধরনের শাস্তি দেবেন উনি আমায়? কিন্তু উনি আমার দিকে একবারও তাকাচ্ছে না কেন? আমি এখানে আছি, এটা কি উনি দেখেননি? আফরান আর চুপচাপ কোনো দিকে না তাকিয়ে ড্রয়িং রুম ছাড়ে। আয়াস সাদেক আর দেরি না করে উপরে চলে যায়। জাফর হতাশা হয়ে বলে, আরিয়ার চোখ দুটো ছলছল করছে, কিন্তু এর কারণ তার অজানা। সবার সামনেও তার এই দৃষ্টি দেখাতে চায় না, তাই কোনো রকম নিজেকে সামনে নিয়ে খাবারে মনোনয় করে। কিন্তু এক লোকমা মুখে দিতেই যেন মনে হচ্ছে এই বুঝি গলায় আটকে মারা যাবে। আরিয়াকে এরকম মুখে ভাত নিয়ে তখন থেকে বসে থাকতে দেখে সামিরা একবার সবাইকে পরখ করে নিয়ে আরিয়াকে ইশারা করল। আরিয়া বুঝতে পেরে মুখে হাসি ফুটিয়ে বলল, আমার খাবার শেষ, আমি আসছি। আসলে চাচা, ঘুম থেকে উঠেছি তো এখন খেতে ইচ্ছে করছে না। ক্ষুধা লাগলে পরে না হয় খেয়ে নিব। তাই বলে এতগুলো ভাত নষ্ট করবি? আরিয়া মায়ের কথার কোনো জবাব না দিয়ে চেয়ার ছাড়ে। কিছুক্ষণের মধ্যেই সবার খাবারই শেষ হয়ে যায়। আয়ুষ এসে ডিরেক্ট গোছলে গিয়েছে। প্রায় আধা ঘন্টারও বেশি হবে, কিন্তু বের হওয়ার নাম গন্ধ নেই। তাই সাদেককে আয়ুষের জন্য অপেক্ষা না করতে বলে সবার সাথেই বসিয়েছে। সবশেষে সামিরা টেবিলে বসে অবশ্য অনেকবার বলেছে সামিরাকে খেতে, কিন্তু সামিরা বলেছে সবার শেষ হোক, সমস্যা নেই ওর। কিন্তু বসতেই মনে হলো আয়ুষ এখনো বাকি। কথাটা ভেবেই খাবারটা জায়গায় রেখে সোফায় বসে টিভিটা ছেড়ে দিয়ে অপেক্ষা করতে লাগলো। প্রায় 1 ঘন্টা হয়ে যায়, আয়ুষের আসার নাম নেই। সামিরার চোখে ঘুম চলে আসে, তাই বসা থেকে উঠে ভাবলো আয়ুষ কী করছে সেটা একবার দেখে আসবে। যেই ভাবা সেই কাজ। সিঁড়ি বেয়ে উপরে গিয়ে আয়ুষের রুমে উকি দিল। দরজা খোলাই ছিল, কিন্তু কাউকে দেখতে পেল না। আচ্ছা, এতক্ষণ ধরে কি গোসল দিচ্ছেন উনি? ছেলে মানুষের এত সময় লাগে গোসল? ওনাকে না দেখলেই জানতামই না। সামিরার ভাবার মাঝেই ওয়াশরুমের দরজা খুলে আয়ুষ বের হয়ে আসে। আয়ুষকে দেখে সামিরা আবার নিজেকে লুকিয়ে নেয়। উদ্দেশ্য চেঞ্জ শেষ হলে জিজ্ঞেস করবে খাবার খাবে নাকি খাবে না। কিন্তু হঠাৎ আরিয়ার কথা মনে আসতেই মনটা খারাপ হয়ে গেল। আয়েশের ড্রেস চেঞ্জ করা শেষ করে রুম থেকে হঠাৎ বের হয়ে সামিরাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে প্রথমে একটু অপ্রস্তুত হয়, কিন্তু মাথায় আসে সাথে সাথেই উদ্ভট একটা দুষ্ট চিন্তা চলে আসে। ঠোঁটের কোণে হাসি লুকিয়ে সুযোগে সদ্ব্যবহার করা যাক, তাই ভেবেই এত আনন্দ হলো আয়েশের। তাই মনে মনেই হাসতে লাগলো। তুই এখানে কখন আসলি সত্যি করে বল? আমার চেঞ্জ করে দেখছিলি তাই না? খেয়ালই তো করিনি কখন বের হলো উনি। ও গড, কোন ভাবনায় হারিয়ে গিয়েছিলাম আমি। কি হলো বলছিস না কেন? আমার ইজ্জত নিয়ে দেখছি ছিনিমিনি খেলছিস তুই। সামিরা কপাল কুঁচকায়। আবার কোন ধরনের কথা বলছেন? আপনার ইজ্জত নিয়ে আমি কি করলাম আবার? এই তো লুকিয়ে লুকিয়ে আমার চেঞ্জ করে দেখছিলি তাই না? একদম মিথ্যা বলবি না বলে দিলাম। আজব তো, আমি তো আপনাকে ডাকতে এসেছিলাম।
তা দরজার চিপায় দাঁড়িয়ে ডাকছিলি বুঝি? আর আমার কানেও সমস্যা, তাই শুনিনি, এটাই বলতে চাচ্ছিস? আশ্চর্য তো, আপনি কি সব বলছেন? যা ইচ্ছে বলবেন আর হয়ে গেল। একদম উল্টাপাল্টা বলছি না আমি, তুই কথা ঘোরাচ্ছিস। সামিরা বিরক্ত হয়ে ভাবল, কথায় নিশ্চয়ই পারবো না, যা বলবো এটার বিপক্ষে বলবেনি, বুঝে গিয়েছি। কখনো কি ভালোভাবে কথা বলেছেন নাকি সব সময় হেনস্থ করেছেন? আজ কিভাবে ভালো কিছু আশা করছি। যাই হোক, এসব ভেবে কাজ নেই। আবারও বকছিস তাই না? যা বলবি একদম জোরে জোরে বল। সামিরা কথা না বাড়িয়ে সোজা ভাবেই বলল, খাবার খাবেন কি? সবার শেষ, ঘুমাবো তো নাকি? তোর ঘুমাইতে ইচ্ছা হলে ঘুমা, আমি কি করব? আশ্চর্য তো, সব কিছু কে এনে দেবে আপনার সামনে? আপাতত আমি ছাড়া কেউ নেই, কাজের মহিলা নেই, নিশ্চয়ই এটা তো জানেন তাই না? আয়ুষ এবার কি যেন ভেবে কথাটা ঘুরিয়ে বলল। নিচে যেতে পারবো না, রুমে দিয়ে যা। বলে আয়ুষ ভেতরে ঢুকে গেল। আজব তো, এখানে কেন? একদম কথা ঘোরাবি না, যা বললাম তাই কর, নয়তো খাবো না। আমার সাথেই পারে শুধু ঝগড়া করতে, সবার সাথে তো ভালোভাবেই কথা বলে, আমার সাথে এমন ঝগড়া করে, আমার পিছনে কেন পড়ে থাকে যত সব। এসব কিছু নিজে নিজে বক বক করতে সামিরা নিচে যায়। আয়ুষ শব্দহীন হাসে। মিনিট কয়েক বাদে সামিরা ট্রেতে করে খাবার নিয়ে উপস্থিত হয়। দরজার বাইরে দাঁড়িয়ে বলল, আসতে পারি? আয়ুষ ল্যাপটপ নিয়ে কিছু কাজ করছিল। সামিরার কথায় স্মিত হেসে বলল, দাঁড়িয়ে থাকলে বললে কি দাঁড়িয়ে থাকবি? সবসময় পাঁচটার শব্দ বেশি না বললে ওনার কথা পূর্ণতা হয় না। ভিতরে আস। সামিরা ভেতরে এসে খাবারটা কাচের টেবিলটার উপরে শব্দ করে রেখে চলে যেতে নিলে আয়ুষ বলল, যেতে বলেছি? আশ্চর্য তো, বলতে হবে কেন? কাজ শেষ করে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? আয়ুষ ল্যাপটপটা বন্ধ করে খাট থেকে নেমে গিয়ে দরজাটা লাগিয়ে সামিরার দিকে স্বাভাবিক ভঙ্গিতে তাকিয়ে ডান হাতটা ধরে টেনে খাটের এক পাশে বসায়। সামিরা হঠাৎ আয়ুষের মুখে স্বাভাবিকতা দেখে কিছু বলতে যাবে, কিন্তু কিছু বলতে ইচ্ছে করছে না এই মুহূর্তে। কেমন যেন লোকটার প্রতি যতটা ক্ষোভ ছিল সবটা কমে যাচ্ছে মনে হচ্ছে। আয়ুষ সামিরাকে ছেড়ে দিয়ে খাবারটা নিয়ে এসে সামিরার সামনে এনে বলল। খেয়েছিস? সামিরা ভাবনা থেকে বের হয়ে বলল, কি কিছু বলেছেন? খেয়েছিস কিছু? এই তো, এখান থেকে গিয়েই খাবো। আয়ুষ সামিরার কাছে এসে খাবারটা নিয়ে প্রথম লোকমাটা সামিরার দিকে ধরে বলল। সামিরা যেন আকাশ থেকে পড়ল। কি হলো, তাকিয়ে আছিস কেন? সামিরা কিছু বলতে যায়, কিন্তু তার আগেই আয়ুষ খাবারটা সামিরার মুখে দিয়ে দেয়। সামিরা চটজলদি মুখের সামনে ডান হাতটা দিয়ে ঢেকে শেষ করে আয়ুষকে বলল, কি হয়েছে আপনার বলবেন? দুদিন ধরে দেখছি কেমন করছেন। কথাগুলো সামিরা একটু মেজাজ দেখিয়ে বলল। আয়ুষ উত্তর না দিয়ে নিজেও খাবার খেতে শুরু করে। কিছু তো। আয়ুষ মুখের খাবার শেষ করে সামিরার দিকে আরেক লোকমা ধরে বলল, আগে শেষ করে পরে কথা বলবো, নয়তো এভাবেই বসে থাক। সামিরা এবার আয়ুষের হাত থেকে খাবারটা ফটাফট মুখে তুলে বলল, জলদি শেষ করুন, তারপর আমার উত্তর। খাবার মুখে নিয়েও তোর কথা শেষ হয় না? ভেরি ফানি। উস। সামিরা যেন কথাটায় অপমান বোধ করল, তাই চুপসে যায়। খাবার শেষ করে হাত ধোয়া শেষ হলে আয়ুষ বলল, এখন যা, আমার কাজ আছে। আপনি তো বলেছিলেন খাবার শেষে বলবেন। আয়ুষ সামিরার চোখে চোখ রাখে। সামিরা সেকেন্ড কয়েক তাকিয়ে আবার অন্যদিকে চোখ ফিরিয়ে বলল, কি হলো বলুন না, এভাবে তাকিয়ে আছেন কেন? আবারও বকবেন? আয়ুষ সামিরার চিবুক ধরে নিচের দিকে ফিরিয়ে আরেকটু কাছে গিয়ে বসে। আবারও দৃষ্টি মিলিয়ে একদম শান্ত গলায় মিহির স্বরে বলল, সত্যি করে বলতো, এখনো কি এটাই মনে হয়, নাকি ইচ্ছা করে এমন বলছিস শোনার জন্য? সামিরা চোখ জোড়া কাঁপছে। এত কাছ থেকে কখনো আয়ুষকে দেখা হয়নি, তাও এভাবে আয়ুষের স্পর্শে চোখে চোখ রেখে। আয়ুষ সামিরার দিকে আরেকটু ঝুঁকে বলল, বল। সামিরার শরীর কাঁপছে অনাগতভাবে। আয়ুষ স্মিত হেসে সামিরাকে ছেড়ে দিয়ে একটু পেছনে গিয়ে এক হাত নাড়িয়ে চেহারায় বাতাস দিচ্ছে এমন অভিনয় করে চঞ্চল গলায় বলল, শামু কি গরম! তোর তো দেখছি আমার চেয়েও বেশি গরম লাগছে, পুরো শরীর থেকে কেমন করে ঘাম ঝরছে। সামিরার শরীর এখনও কাঁপছে, কিন্তু আয়ুষকে বসতে দেবে না এই ভেবে খাট থেকে এক লাফে নেমে বলল, আমি আসছি।
আয়েশ এবার খিলখিলিয়ে হেসে সামিরার বাঁ হাতটা ধরে হ্যাঁচকা টানে একদম নিজের কাছে আনে। আয়েশের মাথাটা সামিরার ঠিক বুকের কাছে, দুহাতে সামিরার কোমর জড়িয়ে ধরে সামিরার চোখের দিকে তাকিয়ে বলল, আমি ইচ্ছা করে তোকে বিকিনি, তখন জানি না কেন শুধু রাগ হতো তোর ওপর, কিন্তু এই রাগের মাঝেই কিছু ছিল যেটা বুঝতে পারতাম না। সামিরার শরীরের কাঁপাকাঁপি যেন আরো বেড়ে গেল, গলা দিয়ে কথা বেরোচ্ছে না। এবার আয়েশও আনকমফোর্টেবল করতে শুরু করে, অথচ তার উদ্দেশ্য ছিল সামিরাকে স্বাভাবিক বানানো। নিজের প্রচেষ্টায় ব্যর্থ হয়ে সামিরাকে ছেড়ে দিয়ে বলল, ঠিক আছে, যতদিন না তুই ইচ্ছা করে আমার কাছে আসবি আমিও জোর করব না। তবে শোন, ডিভোর্স দিচ্ছি না সে তুই পেপার রেডি করলেও। সামিরা কিছু বলতে চায়, কিন্তু তার গলা যেন শুকিয়ে কাট কাট হয়ে আছে। এটা কিসের অনুভূতি তার জানা নেই, তবে আয়েশকে এই মুহূর্তে ভীষণ করে বলতে ইচ্ছে করছে অনেক কিছু, যেগুলো মুখে আসে না। কিছু বলবি আর? বলার থাকলে বলতে পারিস, শুনছি আমি। সামিরা মাথা দুদিকে দুলিয়ে উত্তরে বোঝায়, না, কিছু বলার নেই। ঠিক আছে, যেতে পারিস, তাহলে থাকতেও পারিস যদি কিছু মনে না করিস। সামিরা আর কিছু না বলে এক দৌড়ে দরজা খুলে কোন দিকে গেল বোঝার উপায় নেই। আয়েশ শুধু দরজার দিকে তাকিয়ে রইল। রাত প্রায় 11:30 বাজবে হয়তো। সেই খাবার ছেড়ে রুমে এসে দরজা আটকে কান্না শুরু করেছে। এখনো পর্যন্ত এই কান্না থামছে না। হেঁচকি তুলে কাঁদছে আরিয়া, চোখ ফুলে আছে, পুরো চেহারা লাল হয়ে আছে। কিসের কারণে এমন হচ্ছে জানে না নিজেও, তবে বারবার নিজের ভুলগুলো নিয়ে ভাবছে আর চোখের জল ফেলছে। হঠাৎ দরজায় আওয়াজ পেয়ে বুকের নিচ থেকে বালিশ সরিয়ে উঠে বসে। কে হবে এই সময়? হঠাৎ মাথায় আফরানের কথা আসতেই চোখের জল মুছে নিজে নিজে বলল, উনি এসেছেন, বকে দিবে, মারবে, তারপর আদর করবে আবার, তাই না? জানি আমি, যতই মারুক আমি সব সহ্য করে নিব। আমারই তো ভুল হয়েছে এবার, আমি তো ভুলটা বুঝেছি ওনাকে। কথাটা ভেবে খাট থেকে নেমে দ্রুত গিয়ে দরজাটা খুলে দেয়। এই মুহূর্তে সব আশা পানি হয়ে যায় আফরানের জায়গায় সামিরাকে দেখে। মুখটা সাথে সাথে মলিন হয়ে যায় আরিয়ার। সামিরা ভেতরে এসে বলল, কি হয়েছে? কাঁদছিলি তাই না? কি হয়েছে দেখেছিস? এবারও নিজের দিকে মুখ ধুয়ে আস যা তো। ভালো লাগছে না এখন। কেন এসেছিস সেটা বল। এই কারণেই এসেছিলাম। কথাটা বলে সামিরা আরিয়ার হাত ধরে টেনে ওয়াশরুমে নিয়ে আসে। আরিয়াও দরজা আটকে ফ্রেশ হয়ে আসে মিনিটের মাথায়। এভাবে কাঁদছিলি কেন এটা বল। ভাইয়ার জন্য? দেখ আরু, আমার মনে হয় না এখন তোর উচিত ভাইয়ার সাথে গিয়ে কথা বলা। আমি কথা বললে কি উনি বলবেন? আশ্চর্য, কেন বলবো না? তোর জন্যই তো এত কিছু করেছে, তোকে বাঁচিয়েছে, তোর জন্য দূরে থেকেছে। আই মিন ওনার সবটাই তোর জন্য, তাহলে কথা কেন বলবেন না? যদি তোর উপর জেদ করতো তাহলে কি সেদিন রাতে তোকে বাঁচাতো যেত আর তোকে এই বাড়িতে এভাবে আটকে রাখতো? আরিয়া কি যেন ভেবে বলল, সত্যি তো? আরে সত্যি বলছি, তোর কি মনে হয় ভাইয়া তোর সাথে কথা বলবে না? তাহলে কেন বললো না? রাতেও তো এসেছিল, সকালেও ছিল, আগে তো সবার সামনেই ডেকে আনতো। আরে পরিস্থিতিটাই এমন ছিল, এভাবে উনি অসুস্থ হয়ে সময় তো পাইনি, কথা বলবে কিভাবে? ওকে, কিন্তু কখন বলবো? যখন ইচ্ছে তোর তখন। ভাইয়া তোর সব জন্য সবসময় ফ্রি, এটা আমার মনে হয়, তাই বললাম। জানি না, কিছু ভালো লাগছে না। আর কান্না করিস না, ওকে ঘুমিয়ে পড় এখন। ওকে। সামিরা একটা হাসি দিয়ে আরিয়াকে জড়িয়ে ধরে। সামিরা যাওয়ার প্রায় 10-15 মিনিট ধরে আরিয়া ভেবেই যাচ্ছে গিয়ে কি বলবে, প্রথমে কি থেকে শুরু করবে। আচ্ছা, উনি কি সত্যিই রাগ করেনি আমার উপর? আচ্ছা, রাগ করলে কি হবে, সব মানিয়ে নিব। সবচেয়ে বড় কথা, উনি এখন আমার হাজব্যান্ড। এইটুকু বলেই আরিয়া লজ্জায় লাল হয়। আচ্ছা, উনি আমাকে এই কথাটা আগে কেন বলেননি? আচ্ছা, উনি কি এখন ঘুমোচ্ছে? এখন গেলে কিছু হবে? হয়তো ঘুমোচ্ছে, থাক, আজ না যাই। বলে বিছানার উপর হুমড়ে খেয়ে পড়ে। একবার এদিকে একবার ওদিকে পাশ ফিরছে আরিয়া। ফোনটাও নেই যে সময় দেখবে। কাল মায়াকে বলে সবকিছু আনিয়ে নিব, কিন্তু আমার যে বড্ড ইচ্ছে হচ্ছে ওনার সাথে কথা বলতে। অনেকক্ষণ ধরে ভেবে আরিয়া ফাইনাল ডিসিশন নিল, একটু গিয়ে দেখিয়ে আসবে। আরিয়া ঝট করে শোয়া থেকে উঠে দরজা খুলে আগে সবটা বাড়ি এক নজর দেখে নেয় ডিম লাইটের আলোতে।
সবাই ঘুমিয়ে গেছে নিশ্চিত। ধীর পায়ে এগিয়ে যায় আফরানের দরজার কাছে, কিন্তু গিয়েই মনটা আরেক দফা ভেঙে চুরমার হয়ে যায়। দরজা আটকানো। আরিয়ার জানা মতে আফরান দরজা খুলেই ঘুমায়, কারণ যতদিন গিয়েছে চুপি চুপি ততদিন দরজা খোলাই পেয়েছে। কিন্তু আজ কেন উনি দরজাটা লাগিয়েছে? তবে কি সত্যি উনি আমার সাথে রাগ করে কথা বলবেন না? কথাটা ভাবতেই গড় গড়িয়ে চোখ বেয়ে অশ্রু গড়ায়। দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁচকি তুলে কাঁদতে লাগলো আরিয়া। ঠিক 1 থেকে 1.5 ঘন্টা এখানেই এভাবেই দাঁড়িয়ে কাঁদছিল। শরীর দুর্বল হয়ে যাওয়ার পর আর যখন দাঁড়িয়ে থাকতে পারল না, তখন আরিয়া আবার নিজের রুমে ফিরে গেল। ভার্সিটিতে যাওয়ার জন্য সামিরা রেডি হচ্ছে। অনেকদিন ক্লাস করা হয় না, আসার সময় প্রেমাকেও নিয়ে আসবে, এটাই তার উদ্দেশ্য। আচ্ছা আরও কি যাবে? আচ্ছা, সব কিছুর মধ্যে তো ভুলেই গিয়েছিলাম আরুর পড়ালেখাটা, বিষয়টা নিয়ে। গত 2 বছর কোথায় স্টাডি করেছে? আচ্ছা, সেদিন তো আরও গিয়েছিল ভার্সিটি। কথাটা ভাবতেই নিজে নিজে হাসির আসর বসায় সামিরা। আরিয়ার সেদিনের অ্যাটিটিউড মার্কা এন্ট্রিটা জোশ ছিল ভেবে সামিরা হাসতে থাকে। পাশ থেকে সাদিক যাওয়ার সময় হাসির আওয়াজে দাঁড়ায়। দরজা খোলা থাকায় ডান পাশে তাকায়। সেই প্রথম দিনের মতোই মনে হয় আজকেও আরেকবার সামিরাকে দেখল মুগ্ধতায় ভরা চেহারাখানায়। এই হাসিটার নাম কি রাখা যায়? এই হাসি যে কাউকে মাতোয়ারা বানানোর জন্য যথেষ্ট। কিন্তু সবার ভাগ্যে কি আর সব কিছু থাকে? পরক্ষণে প্রেমার কথা মনে আসতেই নিজের অনুভূতির অবসান ঘটায় সাদেক। চুলগুলো বারবার কপালের সামনে এসে পড়ছে, সামিরার হাত দিয়ে ঠিক করে দিচ্ছে। মিনিটের মাথায় আবার নিজে নিজে চুপসে যায়। বের হওয়ার আগে শেষবারের মতো আয়নার সামনে গিয়েই একটু শখ খায় সামিরা। দরজার সামনে সাদেককে দেখা যাচ্ছে বিশাল আকারের আয়নাটাতে। সাথে সাথে পেছনে ঘুরে ওনাটা এক হাতে ঠিক আছে কিনা সেদিকে খেয়াল করে বলল, আরে ভাইয়া, কখন এসেছেন? ভেতরে আসুন না। সাদেক এতটাও আবার মত্ত হয়ে যায়নি যে একটা মেয়ের রুমে কেউ নেই জেনেও ভেতরে ঢুকে যাবে। মুচকি হেসে জায়গায় দাঁড়িয়েই বলল, আজ ভার্সিটি যাবে? অনেকদিন হয় ক্লাস করি না, ভাবলাম আজ একটু দেখে আসি। তাছাড়া প্রেমাকেও নিয়ে আসবো ভাবছি। সাদেক নিজেকে স্বাভাবিক রেখেই বলল, উনি ঠিক আছেন? আই মিন সুস্থ আছেন? সামিরাও ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, একদম ঠিক আছে। আপনি এসেছেন প্রেমা জানে। ওই সন্ধ্যায় তো এসেছিলাম মাঝি। আয়ুষ দেখে একদম জোর করে নিয়ে চলে আসলো, কাজটাও ঠিক মতন করতে পারলাম না। ইদানিং দেখছি একটু বেশি আপনার রানিং চলছে। আসলে ইন্টারভিউ দিচ্ছি। আমি চাচ্ছিলাম চাকরিটা এদিকে কোথাও নিয়ে মাকে শহরেই নিয়ে আসব, কারণ মায়ের অসুস্থতার কারণে প্রায় আসতে হয়, তাই এটাই ভালো হবে ভাবছি। একদম ঠিক ভেবেছেন। তাহলে তো সব সময় দেখা মিলবে, তাই না? আরে কি হলো, আসুন না ভেতরে। কখন থেকে বাইরেই দাঁড়িয়ে। শেষ করার আগেই সাদিকের পেছনে আয়ুষ এসে দাঁড়িয়ে সামিরার দিকে দু চোখ একটু ছোট ছোট করে তাকালো। আয়ুষকে দেখে সাদিক বলল, তুই কখন উঠলি? এত জলদি তো তুই উঠিস না। আয়ুষ সামিরার দিকে তাকিয়ে বলল, বাড়িতে এত মানুষ থাকলে কি ঘুম হয়? তার উপর যদি সুন্দরী। হ্যাঁ তাই তো, বউকে একা রেখে কি আর ঘুম হয়? বাজে কথা ছাড়তো তুই। আমার বউ আছে নাকি? থাকলে কি একা ঘুমাতে হয়? সাদিকের কথায় সামিরা মনে হয় একটু আনকমফোর্টেবল করল, হাঁসফাঁস শুরু করে দিল। এমন করছিস কেন? চুলকানির অসুস্থতা আছে নাকি? সামিরা এবার একটু বিরক্ততা হয়ে বলল, আমি যাব। কেউ ধরে রেখেছে? আপনি সবসময় এমন উল্টাপাল্টা কথা কেন বলেন? হ্যাঁ, সোজা কথা তোর পছন্দ? তোমাদের মাঝে আমি হাড্ডি হয়ে থাকতে চাই না। বলে আয়েশের হাতটা কাঁধ থেকে নামিয়ে দ্রুত হেঁটে চলে গেল। আয়েশ ভিতরে আসতে আসতে মুখে হালকা ব্যথার ছাপ এঁকে বলল, আমি হাজবেন্ড হিসাবে এতটাই বাজে? সামিরা আয়েশের কথার উত্তর না দিয়ে খাট থেকে ছোট পার্স ব্যাগটা হাতে নিয়ে বলল, আমার লেট হচ্ছে, আসছি। ওকে। আয়েশ সামিরার কাছে এসে এক হাত দূরে দাঁড়িয়ে পকেটে হাত ঢুকিয়ে বলল, সাদেকের কাছে কি বলছিলি যেটা আমার সাথে বলতে পারিসনি? সাদেক কি হয় তোর? ঠিক কি মিন করতে চাচ্ছেন? গ্রেড বললে নিতে পারবি তো? সামিরা গলা ক্লিন করে বলল, দেখুন, বাজে কথা বলবেন না, আপনার মুখে এগুলো মানায় না। দেখো শামু, আগে যা হয়েছে বাদ দে, এখনের দিকটা খেয়াল করো। সামিরা আয়েশের চোখে দৃষ্টিপাত করে ভাবনাহীন বলল,
আমি কি বলছি তুই বুঝতে পারছিস? সামিরা এক হাত শরীরের জামায় খিচে ধরে। সব সময়ের মতোই ভেতরে কেমন যেন হচ্ছে। হৃৎপিণ্ডটা ভেতরে স্থির থাকতে পারছে না মনে হচ্ছে। আয়ুষ সামিরার দিকে একটু এগিয়ে এসে বলল, চল, লেট হচ্ছে। আপনিও যাবেন? আপনার তো অফিস। আমার সাথে যেতে চাস না এটাই বোঝাচ্ছিস? ওকে, যেদিন নিজে থেকে বলবি সেদিন যাব। কথাটা বলে আয়ুষ রুম থেকে বের হতে যায়। সামিরা পেছন ডেকে চট করে বলে ফেলল, যাব। এমনভাবে কথাটা বলল যেন দমটা আটকে ছিল এতক্ষণ। কথাটা শেষ করেই কয়েকবার ঢোক গিলে একটু জোরে নিঃশ্বাস নিল। আয়ুষ স্মিত হেসে পেছনে না তাকিয়ে বলল, এসো আমার সাথে। সামিরা পেছনে পেছনে যেতে লাগলো। সামিরা যাওয়ার আগে জাফর সাহেবের কাছে বলেই বের হয়েছে, তবে আয়েশের সাথে যাবে এটার ব্যাপারে কিছু বলেনি। জাফর সাহেব সামিরার হাতে কিছু টাকা দিয়ে বললেন, কিছু যদি দরকার পড়ে কল দিও, ওকে? আর সাবধানে থেকো, প্রেমাকেও নিয়ে এসো। সামিরার সম্মতি জানিয়ে বেরিয়ে আসে। কখন থেকে আয়েশ গাড়ি চালিয়ে যাচ্ছে একদম স্লোলি। সামিরা বাহিরের দিকে তাকিয়ে আছে। শান্তিময় স্নিগ্ধ বাতাস অনুভব করার মধ্যেই কখন যে চোখটা লেগে এসেছে খেয়ালই করেনি। সিটের সাথে হানা দিয়ে ঘুমিয়ে পড়ল। আয়েশ এতক্ষণ মিররে দেখছিল। ঘুমিয়ে যাওয়ার পরে একরাশ হাসি টেনে বাঁ হাতে মুখের ওপর দোল খাওয়ার চুলগুলো সরিয়ে দিতে লাগলো। কিন্তু বিরক্ত হয় তখন যখন দেখলো চুলগুলো বারবার ডিস্টার্ব করেই যাচ্ছে। একটু ভালোভাবে দেখতেও পারবে না নাকি বউটাকে? আজব তো। তাই স্পিডে গাড়ি চালিয়ে একটা জনমানবহীন ফাঁকা ভাঙা রাস্তার দিকে যায় গাড়িটা ইচ্ছে করেই। চারদিকে গাছপালা, পাখির কিচিরমিচির শব্দ। এইটুকু বুঝতে পারছে নিস্তব্ধ এরিয়া পেরিয়ে গিয়েছে আয়ুষ। হয়তো কোনো গ্রাম অঞ্চলের আশেপাশে হবে জায়গাটা। আজ শুধু এই নিষ্পাপ মায়াবী পিচ্ছি মেয়েটাকে দেখবে আর নতুনভাবে প্রেমে পড়বে, এটাই উদ্দেশ্য আয়ুষের। ঘুমের মধ্যে মেয়েটাকে এত সুন্দর লাগে, আগে জানলে তো সারাদিন ঘুমের মধ্যেই দেখতাম। উফ, ভেবে মুচকি হাসল। সামিরা ঘুমের মধ্যে একটু নড়ে চড়ে মাথাটা আয়ুষের কাঁধের উপর ফেললো অজান্তেই। প্রথমে বিষয়টা ভালো লাগেনি আয়ুষের, কারণ এখন তো দেখতে পারবে না এই মেয়েটাকে। কিন্তু যখন মিররে আবার দেখতে পেল তখন প্রথমের ভাবনাটা খুব ভুল প্রমাণিত হলো। এখন তো দুটোই লাভ মনে হচ্ছে। একে তো দেখতেও পারবে, দ্বিতীয়ত তার ছোঁয়াটাও কাছ থেকে অনুভব করতে পারছে। আজ ইচ্ছে করছে কিছু লাইন কাব্য এই মেয়েটাকে নিয়ে প্রকাশ করতে। কিছু অনুভূতি ঘিরে আছে আয়ুষকে। মুহূর্তটা নিজের মতো করে উপভোগ করে যাচ্ছে। ফর্সা চামড়ায় সোনালি রঙের কানের দুলটা কি সুন্দরভাবে মানিয়েছে। আয়ুষ মিররে দেখার পর একটু মাথাটা ঘুরিয়ে তাকালো। এটা তো খেয়াল করেনি কখনো। কানের দুলেও মেয়েদের এতটা রহস্যময়ী মনে হয় নাকি শুধুমাত্র এই মেয়েটাকেই মনে হচ্ছে রহস্যময়ী দৃষ্টিতে ঘায়ালকারিণী? আজ বিভিন্ন প্রশ্ন যোগ করছে সামিরাকে নিয়ে আয়ুষ। আরিয়া সেই সকাল থেকে অপেক্ষা করছে কখন উঠবে আফরান। মনটা বারবার উতলা হয়ে উঠছে। খাবার শেষে মা বাবার সাথে একটু সময় কাটিয়েছে। উপরে আসার মাঝেই আবার ছায়া আটকে দিয়েছে খেলবে বলে। বোনের আবদার ফেলতে পারেনি, তাই ছায়াকে নিয়ে গার্ডেনে গিয়েছে। ছায়া একের পর এক প্রশ্ন করছে। আরিয়ার যদিও এই সময়টাতে এই প্রশ্নগুলো ভালো লাগছে না, তবে মন রক্ষায় মুখে হাসি ফুটিয়ে যেমন করে উত্তর দিলে ছায়া বুঝবে ঠিক তেমন করেই উত্তর দিয়েছে। অনেকটা সময় পর ছায়া গল্প শেষ করে দৌড়ে ভেতরে চলে যায়। আরিয়াও ভেতরে যাচ্ছিল, হঠাৎ করেই মাথায় আসলো অন্য কিছু। ফোনটা নিয়ে মায়ার নাম্বারে ডায়াল করলো। রিং হতেই সাথে সাথে মায়ার রিসিভ করলো। ওনার নাম্বার আছে তোর কাছে? মায়া হয়তো ঠিক বুঝলো না, তাই আরিয়া আবার রিপিট করে একবার ঢোক গেলে বলল, মিস্টার চৌধুরীর নাম্বার আছে? সরি ম্যাম, ওনার নাম্বার তো নেই। 15 মিনিটের মধ্যে নাম্বার সংগ্রহ চাই। কিন্তু ম্যাম। মায়ার কথা শেষ না করতে দিয়ে আরিয়া কলটা কেটে দেয়। ঠিক 15 মিনিটের মাথায় আরিয়ার ফোনে কল আসে। ফার্স্ট নাম্বারটা বল। ম্যাম, স্যারের পার্সোনাল নাম্বার পাবলিক করা নেই, যেটা পেয়েছি সেটা অফিসের। আরিয়া ফুসতে ফুসতে কলটা কেটে দিয়ে ভেতরে যাবে, তার মধ্যে গেটের কাছ থেকে কেউ বলে ওঠে, হেই গুড, আমারও সন্দেহ হয়েছিল এটা তুমি ছিলে। আরিয়া থেমে গিয়ে গেটে তাকায়।
স্নেহাকে আসতে থাকতে দেখে মাথাটা যেন আরো গরম হয়ে গেল। এই মেয়ের জন্য কত ভুল বোঝাবুঝি হয়েছে আমাদের। আরিয়ার হাত দুটি নিজে নিজে মুঠোবদ্ধ হয়ে আসে। স্নেহা আরিয়ার কাছে এসে বিদ্রুপ করে নাক সিটকে বলল, এই মেয়ে, তোমার মধ্যে কি আছে যা আমার মধ্যে নেই? এখানে কেন এসেছো? আবারও কিছু করার প্ল্যান আছে নাকি? তোমাকে কেন কোম্পানি থেকে বের করে দিচ্ছে না? যত সব বিরক্তিকর অ্যাডভান্টেজ। দম বেড়েছে দেখছি তোমার। তা আফরান চৌধুরী কি দিয়ে নিজের কাছে টানো বলতে পারো? আরিয়ার শরীর জ্বলছে। আচমকায় স্নেহার ডান হাতটা শক্ত করে ধরে মুচকি দিয়ে বলল, একদম কথা বাড়াবে না। নেক্সট টাইম যেন এই বাড়ির ধারের কাছেও না দেখি, ওকে? করছো কি? হাত ছাড়ো বলছি। আরিয়া এক ধাক্কায় স্নেহাকে ফেলে দিয়ে বলল, গেট আউট। স্নেহা নিচ থেকে উঠতে উঠতে বলল, আরে আমি তো দরকার এসেছি। আফরান স্যারের আজ মিটিং আছে, কল দিয়ে যাচ্ছি, ধরছি না। আরিয়া গিয়ে স্নেহার বাম গালে ঠাস করে চট বসিয়ে দিয়ে বলল, একদম ওনার নামটাও মুখে নেবে না, মাইন্ড ইট। কথাটা বলে স্নেহার হাত থেকে ফোনটা টান দিয়ে নিয়ে গেল। এই মেয়ে, করছোটা কি? আশ্চর্য তো। আমার ফোন দাও। আরিয়া স্নেহার ফোনটা খুলে ডায়াল পেতে গিয়ে আফরানের নাম্বারটা চেক করে। একদম সবার উপরেই ছিল। নাম্বারটা নিজের ফোনে তুলে নিয়ে স্নেহার ফোন থেকে ডিলিট করে দিয়ে ফোনটা স্নেহার দিকে ছুঁড়ে মেরে বলল, গেট লস্ট। তুমি কি পাগল হয়ে গেছো? আরিয়া কথাটা না বাড়িয়ে কেয়ারটেকার ডেকে বলল, এই মেয়ে যেন আর কখনো এই বাড়ির ত্রিসীমানায় না আসে। কথাটা বলে আরিয়া বাড়ির দিকে হাঁটা ধরে। তার মধ্যেই আফরান ভেতর থেকে বেরিয়ে আসে। আফরানকে দেখে আরিয়ার পা দুটো থমকে যায়। ভেতর থেকে উৎফুল্লতা ঘিরে নেয় চেহারায়, কিন্তু তার চেয়েও ভয়টা বেশি। আচ্ছা, কয়টা থাপ্পড় খাবা? 2টা নাকি 4টা? নাকি এই 3 বছর বাড়িতে থাকলে ঠিক যতটা এতদিনে খাওয়া হতো সবগুলো উসুল করবে কোনটা? প্রশ্নগুলো আরিয়ার মনে মনে উসখুস করছে। হাত দুটো কাঁপছে, কিন্তু আরিয়ার ভাবনাটা মুহূর্তে মিথ্যা প্রমাণ করে দেয় আফরানের নিশ্চুপতা। আরিয়াকে মনে হয় দেখল না, চুপচাপ সামনের দিকে তাকিয়ে পেন্টের কালো বেলটা ঠিক করতে করতে স্নেহার কাছে গিয়ে কিছু একটা বলল, যেটা দূর থেকে বোঝার ক্ষমতা হলো না আরিয়ার। সঙ্গে সঙ্গে ঠোঁট উল্টে নিঃশব্দে কান্না করে দেয়। সে তো ভেবেছিল হয়তো ব্যস্ততার কারণে তার সাথে কথা বলছে না, কিন্তু এখন তো মনে হচ্ছে ইচ্ছে করে অ্যাভয়েড করছে। কথাটা ভাবতেই আরও বেশি কষ্ট অনুভব হয় বুকের বাঁ পাশটায়। জায়গায় দাঁড়িয়ে আফরানের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আরিয়া এতক্ষণ স্নেহার কথাটা ভুলেই গিয়েছিল, তাই খেয়ালই করেনি স্নেহার অবস্থাটা। সূর্য তার আলোক রোশনি কেড়ে নিয়ে অন্ধকারে পরিণত করেছে পৃথিবীকে। একটু চাঁদের আলো প্রকাশ পেয়েছে আকাশ জুড়ে। কিছু তারাও যেন চোখে ধরা পড়ছে, পরক্ষণেই আবার উবে যাচ্ছে। এই শীতল মৃদু আবহাওয়াটা দিয়েই আফরান বাড়িতে ঢোকে। পেটের ক্ষত জায়গাটায় ভীষণ ব্যথা করছিল, তাই ফিরে এসেছে। অবশ্য সবগুলো ফাইল এখনও চেক করা শেষ হয়নি। ধীর পায়ে ড্রয়িং রুমে এসে উপরে যেতে যেতেই আর চোখে রুমটা একবার পরখ করে নিয়ে কপাল কুঁচকায়। সবাই আড্ডা দিচ্ছেন। আয়ুষ, সামিরা, প্রেমা, সাদেক, এমনকি জাফর সাহেব, খলিল সাহেব, রহিমা সবাই মিলে বসে আছে। কিন্তু এখানে হয়তো শুধু আড্ডা নয়, একটু খেল তামাশাও হচ্ছে। কারণ ছোট একটা বালিশ হাতে একে একে সবাই হাতে নিচ্ছে। রহিমা বেগমের হাতে গিয়ে থেমে যায় এ পর্যায়ে। সবাই হু হু শব্দে হেসে ওঠে। আয়েশের কথায় খলিল সাহেব বললেন, একদম ঠিক হয়েছে, বয়স্ক মানুষ আমাদের মাঝে থেকে লাভ নেই। খলিলের কথায় সবাই হাসলেও রহিমা গাল ফুলিয়ে বলল, আমি বয়স্ক হলে তোমরা কি কচি খোকা? যত আজ কুব্বি কথা বললেই হলো। এদের অবস্থা দেখে আফরানের বুঝতে বাকি নেই সবাই যে কিছু একটা গেমে আছে। কপাল কুঁচকে আবারও তাকায়, কিন্তু কিছু একটা খুঁজে চলেছে। পর মুহূর্তেই আবার জলদি করে উপরে উঠে হাত থেকে ফোনটা নিয়ে কিছু একটার ভিডিও প্লে করলো। এটা দেখতে দেখতে নিজের রুমের কাছে গিয়ে ভেতরে না ঢুকে ভ্রুজোড়া কুঁচকে চোখ দুটোতে বিরক্তিতা নিয়ে উপরে দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে বলল, সাহস হয় কিভাবে ওর? তারপর রুমের ভেতরে ঢুকে কোটটা খুলে বিছানায় ছুঁড়ে মারে। আরিয়া চোখ বন্ধ রেখে বিরক্তি নিয়ে মুখের উপর থেকে কাপড়টা সরিয়ে কম্বলটা আরেকটু টেনে নেয় নিজের উপর। আফরান নিজে নিজে ফুসতে ফুসতে মনে মনে বলতে শুরু করে, এই মেয়ে আমার রুমে কি করছে? কে অনুমতি দিয়েছে এটাকে? আমি বলেছি আসতে আমার রুমে? লাগবে না আমার এমন বউ।
যা ইচ্ছা করে বেড়াবে, আমি কিছু বলতে পারবো না। বারবার পালিয়ে বেড়াবে আমার থেকে, দূরে যেতে চাইবে। এমন বউ আমি চাইনি। পরপুরুষের কাছে গিয়ে হেল্প চাইবে, এমন বউ লাগবে না আমার। 3টা বছর দূরে থাকার পরও পালাতে চায়, এত সাহস কে দিয়েছে ওকে? আরিয়া সন্ধ্যাবেলা থেকে মন খারাপ করে বসেছিল। কতবার কল দিতে চেয়েছে কিন্তু সাহস হয়নি। সবাই যখন গেমটা শুরু করে আরিয়া খেলবে না বলে উপরে এসে সোজা আফরানের রুমের কাছে আসে। দরজা খোলা পেয়ে ঢুকে পড়ে উৎফুল্ল হয়ে। কতদিন হয় এই রুমটা দেখা হয় না তার। আগের মতোই আছে রুমটা, আগের মতো গোছানো। ফ্রিজটাতেও 2-4টা বিয়ারের বোতল ছাড়া আর কিছুই নেই। ছাদের মতো বিশাল বারান্দাটাও একটু ঘুরেছিল, কিন্তু শীতল হাওয়া শরীরে পড়তেই কিছু সময় পর চোখে ঘুম চলে আসে। তাই এত কিছু না ভেবে বিছানায় নিজেকে এলিয়ে দিল সন্ধ্যা রাতে। আফরান একটু সামনে গিয়ে আরিয়ার শরীরের উপর থেকে কম্বলটা সরিয়ে দিয়ে ডান হাতটা ধরে ঘুমের মধ্যেই একটানে বসিয়ে ধমক দিয়ে বলতে লাগলো, আমার রুমে আসার অনুমতি কে দিয়েছে তোকে? এক্ষুনি বের হয়ে যা। আরিয়ার কোনো হদিশ হলো না। আসলে কি হচ্ছে বোঝার মতো টাইম তো পেল না। কাঁচা ঘুম ভাঙলে কি কারো দিশা থাকে কোথায় আছে, কি করছে? আরিয়ারও সেম অবস্থা। আফরান এবার দুবাহু ধরে বাচ্চাদের মতো করে 2 হাতে তুলে নিচে দাঁড় করিয়ে দিল। আরিয়ার এতক্ষণে বোধ শক্তি আসলো। সামনে আফরানকে দেখে ভয়ে 2 পা পিছিয়ে গিয়ে কিছু বলতে চাইল, কিন্তু আফরান আরিয়াকে কিছু বলতে না দিয়ে আরিয়ার দিকে হিংস্র দৃষ্টি ফেলে বলল, একদম একটা কথা বলতে বলার চেষ্টা করবি না। যেভাবে এসছিস সেভাবে বের হয়ে যা। আমার রুমে যেন আর কখনো না আসতে দেখি, নয়তো খুব খারাপ হয়ে যাবে। নিশ্চয়ই আমাদের শাস্ত্রের কথা ভুলে যাস না। আরিয়া আফরানের প্রতিটা ধমকে কেঁপে ওঠে ভয়ে। ভেবেছিল কথা বলে মিটিয়ে নেবে, কিন্তু এই লোকটা এমনভাবে রাগ দেখাবে কে জানতো। আফরান আবারও উচ্চস্বরে ধমক দিয়ে বলল, বের হয়ে যা। কি বললাম শুনিস নি? আরিয়ার শরীরের কাঁপুনি এবার প্রখরতা লাভ করে। গুটি গুটি পায়ে বের হয়ে যাওয়ার জন্য সামনে এগোচ্ছে। আফরানের এই ধীরস্থতা মোটেও পছন্দ হচ্ছে না, তাই ডান হাতের বাহু চেপে ধরে 3 কদমে দরজার সামনে গিয়ে ঠাস মুখের উপর দরজা বন্ধ করে দেয়। আফরান রেডি করতে করতে জায়গা থেকে এসে খাটের উপর বসে ব্যথার জায়গায় ডান হাত রেখে ব্যথা জাতীয় শব্দ উচ্চারণ করল। তারপর শরীর থেকে শার্টটা খুলে কোনো দিকে ছুঁড়ে মারল তার জানা নেই। খাট থেকে উঠে গিয়ে ওয়াশরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে রইল চোখ বন্ধ করে। মাথা তীব্র গরম হয়ে আছে। আচ্ছা, এটা কি রাগের কারণে নাকি অন্য কোনো কারণে আফরানের জানা নেই, তবে ওই মেয়ের সাথে ওর বোঝাপড়া নেই এটাই ভেবে নিয়েছে। ঠিক দুপুরে সামিরার ঘুম ভেঙে নিজেকে আবিষ্কার করেছিল গাড়িতে, সাথে প্রেমাও আছে। যেন কোনো কিছুই বুঝল না। বারবার জিজ্ঞেস করেছিল সে কি গাড়িতেই ঘুমিয়েছে এতক্ষণ, নাকি ইচ্ছে করে নিয়ে আসেনি আয়ুষ। আয়ুষ কথা ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দিয়ে কথা কাটিয়ে দেয়। প্রেমাকেও জিজ্ঞেস করেছিল, কিন্তু প্রেমার কাছে কোনো উত্তর ছিল না। সামিরা বেশ বুঝেছে নিশ্চয়ই আয়ুষ মজা নিচ্ছে ইচ্ছে করে। প্রেমার সামনে যেন অপদস্থ না হতে হয়, তাই তেমন কিছু জিজ্ঞেসও করেনি। প্রেমা আসার পর সাদেককে দেখলেও যেহেতু ইচ্ছে করে কথা বলেনি সাদেক, তাই নিজেও বলেনি। তবে এই বিষয়টা কারো চোখেই পড়েনি, কারণ যতক্ষণ ছিল সবার সাথেই ছিল আড্ডায়। আপনি কিছু মনে করবেন না, আসলে লোকজন আছে তো তাই থাকতে হচ্ছে, নয়তো আমিও আসতাম না। ট্রাস্ট মি। আমি কিছু জিজ্ঞাসা করেছি। না মানে যদি কিছু মনে করে থাকেন তাই বলে দিলাম আর কি। সাদেক কথা বাড়ালো না। ওয়াশরুমে ঢুকলো, ফ্রেশ হয়ে এসে কিছু একবার চারিদিকে চোখ ঘুরিয়ে বলল, তোয়ালেটা খুঁজে দেবে একটু? প্রেমা বসা থেকে উঠে দাঁড়িয়ে কাভার্ড খুলে একবার দেখে নিল। গেস্ট রুম বিধায় এতটা জিনিসপত্র নেই। ঠিক নিচের তাকটায় টয়লেটটা ছিল। প্রেমা সেটা নিয়ে সাদেকের দিকে বাড়িয়ে দেয়। সাদেক নিঃসংকোচে সেটা নিয়ে ভেজা স্থানগুলো মুছে নিয়ে খাটের উপর বসে বলল, কেমন চলছে সব? ঠিকঠাক পড়াশোনাটা হচ্ছে তো? আচ্ছা শুনুন না, শুনলাম আম্মু নাকি অসুস্থ। আমার মায়ের কথা বলছো? প্রেমা উত্তর করল না, তবে সাদেক বুঝে নিয়ে বলল, হ্যাঁ একটু অসুস্থ, তবে মেডিসিন ঠিকঠাক চলছে। আমাদের বাসায় একটু নিয়ে আসবেন, কাছে থাকলে আমিও একটু দেখাশোনা করতে পারতাম। দরকার নেই, তুমি পড়ায় মনোযোগ দাও। প্রেমা আগ বাড়িয়ে কিছু বলার সাহস পেল না। বিছানাটা একটু ঝাড়া দিয়ে সাদেক বালিশে মাথা রাখে। প্রেমা লাইটটা বন্ধ করে দিয়ে এসে সোফায় শুয়ে পড়ে।
কিছুক্ষণ পর সাদেক উঠে বসে বালিশটা নিয়ে খাটের একদম উল্টে কিনারে আসে, যেখান থেকে প্রেমার স্থানটা ঠিক 2 হাতের ব্যবধান হবে। প্রেমা পাশ ফিরতে সাদেককে দেখে ধর পড়িয়ে উঠে বসে বুকে থুথু দিয়ে বলল,